একটু ভাবুন তো, আজ যদি কেউ আপনাকে বলে যে আপনার কাছে এখন যত টাকা আছে সেটা আপনি কাল আবার উপার্জন করতে পারবেন, কিন্তু আজকের এই ২৪ ঘন্টা যদি একবার চলে যায়, তাহলে কি আপনি সেটা কখনো ফিরিয়ে আনতে পারবেন? সত্যি কথা হলো, দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ সোনা, রূপো বা টাকার বান্ডিল নয়। আসল সম্পদ হলো সময়। আর অবাক করার বিষয় হলো, মানুষ এই সবচেয়ে দামি জিনিসটাকেই সবচেয়ে বেশি নষ্ট করে। কখনো ঘন্টার পর ঘন্টা মোবাইল স্ক্রোল করতে করতে, কখনো কাজ এড়িয়ে যেতে যেতে, কখনো অকারণ আলাপে আমরা প্রতিদিন জীবনের অমূল্য সময় হারিয়ে ফেলছি। আর সবচেয়ে বড় ধোঁকাটা হলো, আমরা মনে করি আরে কোনো সমস্যা নেই, এখনো অনেক সময় আছে। কিন্তু বাস্তবতা হলো, সময় কখনো অপেক্ষা করে না, সে চুপচাপ পিছলে যায়। আর যখন আমাদের হুঁশ হয়, ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। একটু ভাবুন, যদি আপনি একটা দিনকেও সঠিকভাবে ব্যবহার করতে শিখে যান, তাহলে আপনার জীবন কতটা পাল্টে যেতে পারে। আপনার উৎপাদনশীলতা, আপনার কেরিয়ার, আপনার অর্থ, এমনকি আপনার সম্পর্ক, সব কিছু কয়েক গুণ ভালো হতে পারে। আর এই কারণেই এই পুরো অডিও বুক সামারিতে আমরা জানব সময় নষ্ট করা কিভাবে বন্ধ করবেন, কোন কোন অভ্যেস আমাদের জীবন থেকে সময় চুরি করে, কিভাবে ছোট ছোট কৌশল আপনার দক্ষতা বাড়াতে পারে, আর কিভাবে আপনি একটা উদ্দেশ্যমূলক ও শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করতে পারেন। তাই যদি আপনিও জীবনে পরিবর্তন চান, যদি আপনিও শিখতে চান সময়কে সবচেয়ে বড় অস্ত্রের মতো ব্যবহার করতে, তাহলে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ আজকের পর আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আর হ্যাঁ, শুরু করার আগে নিচে কমেন্টে শুধু এটুকু লিখুন, আমি আমার সময় বাঁচাবো। আমি চাই সবাই সৎভাবে এটা লিখুক, যাতে আমরা সবাই মিলে শিখতে পারি আর বদলাতে পারি। সময়, এই শব্দটা যতটা ছোট, এর গুরুত্ব ততটাই বড়। প্রতিটা মানুষের কাছে প্রতিদিন মাত্র ২৪ ঘন্টাই থাকে, কম না, বেশি না। প্রশ্নটা হলো, এই ২৪ ঘন্টা আমরা সঠিকভাবে ব্যবহার করছি নাকি নষ্ট করছি? ভাবুন, কোনো একজন মানুষের কাছে যদি ১ কোটি টাকা থাকত আর সে সেটা প্রতিদিন খরচ করতে থাকত, তাহলে কি সে সেটা এভাবে নষ্ট করত? একদমই না। কিন্তু সেই একই মানুষ যখন তার সবচেয়ে দামি সম্পদ অর্থাৎ সময় নষ্ট করে, তখন সে সেটা টেরই পায় না। এই কারণেই সময়ের মূল্য বোঝাটাই প্রতিটা পরিবর্তনের শুরু। আপনি প্রায়ই দেখে থাকবেন, মানুষ কাজ এড়িয়ে যায়, বলে পরে করে নেব, অথবা সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা স্ক্রোল করতে থাকে শুধু কয়েক সেকেন্ডের বিনোদনের জন্য। এই ছোট ছোট অভ্যাসগুলোই জীবন থেকে বছরের পর বছর সময় চুরি করে নেয়। উদাহরণ হিসেবে বলি, একজন সাধারণ মানুষ যদি প্রতিদিন মাত্র ২ ঘন্টা সোশ্যাল মিডিয়ায় নষ্ট করেন, তাহলে ১ বছরে তিনি প্রায় ৭৩০ ঘন্টা হারান। মানে পুরো ৩০ দিনের বেশি একটা মাস শুধু বৃথা। এটা ভাবার মতো বিষয়। সময় শুধু হারিয়ে যায় না, এটা আপনার স্বপ্ন আর লক্ষ্যকেও পিছিয়ে দেয়। ধরুন, আপনি প্রতিদিন মাত্র ১ ঘন্টা দক্ষতা বিকাশ বা শেখার পেছনে দেন, তাহলে বছরে এটা ৩৬৫ ঘন্টা হয়ে যায়। এই সময়টা আপনার জন্য যথেষ্ট নতুন কিছু শিখতে, কোনো কোর্স শেষ করতে বা কেরিয়ারে বড় বদল আনতে। এটাই পার্থক্য, একজন যে সময় বোঝে আর সঠিকভাবে ব্যবহার করে, আর একজন যে সেটা অকারণে হারাতে থাকে। সময় শুধু ঘন্টায় মাপা যায় না, এটা মাপা যায় সুযোগে, বিকাশে, সম্পর্কে আর সাফল্যে। যখন আপনি বুঝতে পারবেন যে প্রতিটা মিনিট দামি, তখন থেকেই আপনার অভ্যাস বদলাতে শুরু করে। আপনি ছোট ছোট বিষয়ে মনোযোগ দেওয়া শুরু করেন, অকারণ কথা ছেড়ে দেন, বিক্ষেপ কমান এবং লক্ষ্যের দিকে ধারাবাহিকভাবে এগিয়ে যান। আজ থেকেই এটা ভাবুন, আপনি কি আপনার সময় এভাবেই নষ্ট করতে থাকবেন, নাকি এটাকে আপনার সবচেয়ে বড় শক্তি বানাবেন? এই প্রশ্নটাই আপনার জীবনের দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে। মনে রাখবেন, সময়ের আসল মূল্য সেই বোঝে যে প্রতিদিন তার কাজের মাধ্যমে সেটা প্রমাণ করে। আপনি হয়তো ভাবতে পারেন, সময় নষ্ট করা শুধু তারাই করে যারা অলস।
কিন্তু সত্যি হলো, সময় চুরি করার অভ্যেসগুলো সবার মধ্যেই কোথাও না কোথাও লুকিয়ে থাকে। এগুলো হলো ছোট ছোট কাজ, ভুল চিন্তার অভ্যেস আর বিক্ষেপ, যেগুলো আমরা প্রায়ই অজান্তেই আপন করে নিই। এগুলোই লুকানো সময় নষ্টকারী। সবচেয়ে প্রথম ও সাধারণ সময় নষ্টকারী হল সোশ্যাল মিডিয়া আর ডিজিটাল স্ক্রোলিং। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমরা মাত্র 5 মিনিটের বিরতি নিই, কিন্তু হঠাৎ সেই 5 মিনিট 1 ঘন্টায় বদলে যায়। নতুন পোস্ট, ভিডিও আর নোটিফিকেশন আমাদের মনোযোগ ভেঙে দেয় এবং আসল কাজ থেকে দূরে সরিয়ে দেয়। এই সময় শুধু নষ্টই হয় না, আমাদের শক্তির মাত্রা আর মনোযোগের ওপরেও প্রভাব ফেলে। দ্বিতীয় সময় নষ্টকারী হল অতিরিক্ত চিন্তা বা প্রয়োজনের চেয়ে বেশি ভাবা। অনেকেই ছোট ছোট বিষয় নিয়ে বারবার ভাবতে থাকেন, আমি কি ঠিক করছি? যদি এটা না হয় তাহলে কি হবে? এটা মানসিক অপচয়। ভাবুন, এই শক্তিকে যদি উৎপাদনশীল কাজে লাগানো যায়, তাহলে অনেকগুলো ছোট লক্ষ্য পূরণ করা সম্ভব। তৃতীয় বড় সময় নষ্টকারী হল কাল বিলম্ব, অর্থাৎ কাজ এড়িয়ে যাওয়া। মানুষ প্রায় সেই কাজ এড়িয়ে যায় যা তাকে ভয় দেখায় বা কঠিন মনে হয়, যেমন কোনো নতুন দক্ষতা শেখা, কোনো জরুরি রিপোর্ট লেখা বা ফিটনেস রুটিন শুরু করা। প্রতিবার এড়িয়ে যাওয়া আপনার সময়কে ধীরে ধীরে খেয়ে ফেলে আর আফসোস রেখে যায়। চতুর্থ সময় নষ্টকারী হল অপ্রয়োজনীয় মাল্টিটাস্কিং। অনেকে ভাবেন একসঙ্গে অনেক কাজ করলে সময় বাঁচে, কিন্তু নিউরোসায়েন্স গবেষণা বলে মানুষের মস্তিষ্ক মাল্টিটাস্কিংয়ে দক্ষতা হারায়। আপনি যত বেশি মাল্টিটাস্ক করবেন, তত বেশি ভুল আর মানসিক ক্লান্তি বাড়বে। একটা কাজে মনোযোগ দেওয়াই সময়ের সবচেয়ে বড় সাশ্রয়। পঞ্চম সময় নষ্টকারী হল সঠিক পরিকল্পনার অভাব। কোনো পরিকল্পনা ছাড়াই আমরা কাজ এলোমেলোভাবে করি। সকালে উঠে ভাবি আজ কি করব, আর দিনের শেষে বুঝি খুব কম কাজ হয়েছে। পরিকল্পনা করা আর অগ্রাধিকার ঠিক করা, এটাই আমাদের দক্ষতা বাড়ানোর সবচেয়ে সহজ উপায়। ষষ্ঠ ও সূক্ষ্ম সময় নষ্টকারী হল নেতিবাচক সম্পর্ক আর বিক্ষেপ। যেসব মানুষ সবসময় অভিযোগ করে, অজুহাত দেখায় বা আপনার শক্তি নষ্ট করে, তারা আপনার সময় আর মন দুটোই নষ্ট করে। উৎপাদনশীলতার জন্য দরকার আপনি আপনার পরিবেশ আর সঙ্গীদের সাবধানে বেছে নিন। এই সব সময় নষ্টকারীর একটাই সাধারণ সূত্র, এগুলো আমরা সচেতন থাকলেও আমাদের বিপথে নেয়। এই কারণেই প্রথমে আমাদের এগুলো চিনতে হবে। সচেতনতার মানে শুধু বোঝা নয়, বরং এগুলো থামাতে পদক্ষেপ নেওয়া। যেমন সোশ্যাল মিডিয়ার সময় সীমিত করা, কাল বিলম্বের কাজকে ছোট ছোট ধাপে করা এবং মাল্টিটাস্কিং ছেড়ে মনোযোগ ধরে রাখা। ছোট ছোট দৈনন্দিন অভ্যাসে পরিবর্তন এনে আপনি দিনের ঘন্টাগুলো বাঁচাতে পারেন এবং সেগুলো বিকাশ, শেখা আর লক্ষ্য অর্জনে লাগাতে পারেন। কাল বিলম্ব বা কাজ এড়িয়ে যাওয়া, এটা প্রতিটা মানুষের জীবনে কোনো না কোনো সময় আসে। এটা শুধু অলসতা নয়, বরং ভয়, অনিরাপত্তা আর নিখুঁতত্বের মিশ্রণ। অনেক সময় আমরা ভাবি সঠিক সময় এলে শুরু করব, কিন্তু সেই সঠিক সময় কখনো আসে না। আর এই অপেক্ষায় আমাদের উৎপাদনশীলতা আর সাফল্যের সময় চুপচাপ বেরিয়ে যায়। কাল বিলম্ব থেকে বেরিয়ে আসার প্রথম উপায় হল পদক্ষেপ নেওয়ার মানসিকতা তৈরি করা। কোনো কাজের জন্য কখনো অপেক্ষা করবেন না। কোনো কাজ করতে হলে ছোট ছোট পদক্ষেপ নেওয়া শুরু করুন। এটাই হলো 2 মিনিট নিয়ম। কোনো কাজ যদি 2 মিনিট বা তার কম সময় করা যায়, সেটা এক্ষুনি করে ফেলুন। এই ছোট পদক্ষেপ আপনার মনকে সংকেত দেয় যে পদক্ষেপ নেওয়া সহজ এবং কাল বিলম্ব কমে। দ্বিতীয় উপায় হল কাজকে ছোট ছোট ভাগে ভাগ করা। বড় আর ভয় লাগানো কাজ দেখে মানুষ প্রায়ই ভয় পেয়ে এড়িয়ে যায়। উদাহরণ হিসেবে বলি, যদি 20 পাতার একটা রিপোর্ট লিখতে হয়, তাহলে একবারে পুরোটা করার চেষ্টা করবেন না। এটাকে 5 পাতার টুকরোয় ভাগ করুন আর প্রতিটা টুকরো শেষ হলে নিজেকে পুরস্কার দিন। এতে কাজটা সামলানোর মতো আর উৎসাহজনক হয়ে ওঠে। তৃতীয় উপায় হল নিখুঁত মুহূর্তের অপেক্ষা ছেড়ে দেওয়া। আমরা প্রায়ই ভাবি মন ঠিক থাকলে বা সঠিক পরিবেশ পেলে কাজ করব, কিন্তু নিখুঁত মুহূর্ত কখনো আসে না। পদক্ষেপের মানে হলো এক্ষুনি করা,
পরিস্থিতি আদর্শ না হলেও অসম্পূর্ণ পদক্ষেপও সবসময় ভালো, কারণ এটা অগ্রগতি আনে। চতুর্থ উপায় হল দৈনন্দিন পরিকল্পনা আর অগ্রাধিকার নির্ধারণ। প্রতিদিন সকালে উঠে দিনের 3টি সবচেয়ে জরুরি কাজ বেছে নিন আর ঠিক করুন এগুলো আগে শেষ করতে হবে। যখন আপনি কাজের অগ্রাধিকার ঠিক করেন, তখন জানা থাকে কোন কাজ এড়ানো যাবে না, আর কাল বিলম্ব নিজে থেকেই কমে। পঞ্চম ও অত্যন্ত কার্যকর উপায় হল টাইম ব্লকিং। নিজের দিনকে নির্দিষ্ট ব্লকে ভাগ করুন আর প্রতিটা ব্লকে মাত্র একটাই কাজ করুন। নোটিফিকেশন বন্ধ করুন, বিক্ষেপ দূরে রাখুন। প্রতিটা কাজের জন্য সময় নির্ধারণ করলে কাল বিলম্ব শেষ হতে থাকে আর মনোযোগ বাড়ে। আরেকটা দারুণ উপায় হল জবাবদিহির সঙ্গী বা লক্ষ্য ভাগ করে নেওয়া। এমন কোনো বন্ধু বা সহকর্মীকে আপনার লক্ষ্য জানান যে আপনাকে উৎসাহ দেবে। কেউ যখন আপনার কাজের ওপর নজর রাখবে, তখন নিজেকে দায়িত্বশীল মনে হবে আর কাজ এড়ানোর অভ্যাস কমে যাবে। কাল বিলম্ব শুধু সময় নষ্ট করে না, আপনার আত্মবিশ্বাস আর উদ্যমও খেয়ে ফেলে। কিন্তু এটা মনে রাখবেন, এটাকে হারানো পুরোপুরি সম্ভব। সচেতনতা, ছোট পদক্ষেপ, মনোযোগী পরিকল্পনা আর ধারাবাহিক কাজের মাধ্যমে আপনি নিজের ভেতরের প্রতিটা কালবিলম্বকারীকে বদলে দিতে পারেন। ছোট ছোট দৈনন্দিন জয় আপনাকে গতি দেয়, আর গতি দীর্ঘমেয়াদী সাফল্যের পথ তৈরি করে। সময় বাঁচানো আর বেশি উৎপাদনশীল হওয়ার সবচেয়ে শক্তিশালী উপায় হল সঠিক অগ্রাধিকার বেছে নেওয়া। প্রতিটা মানুষ সারাদিন অনেক কাজ করে, কিন্তু প্রায়ই আমরা অনুভব করি দিন শেষ হয়ে গেল, অথচ আসল গুরুত্বপূর্ণ কাজটা অসম্পূর্ণ রয়ে গেল। এই কারণেই উৎপাদনশীলতার রহস্য শুধু পরিশ্রমে নয়, স্মার্টভাবে কাজ করা আর অগ্রাধিকার ঠিক করার মধ্যে। অগ্রাধিকার ঠিক করার প্রথম ধাপ হল জরুরি বনাম গুরুত্বপূর্ণ বোঝা। যে কাজগুলো আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্য এগিয়ে নেয়, সেগুলোকে উচ্চ অগ্রাধিকার দিন। যেসব কাজ শুধু তাৎক্ষণিক মনোযোগ চায় কিন্তু আপনার বিকাশে বা ফলাফলে বেশি পার্থক্য আনে না, সেগুলো কম অগ্রাধিকার দিন বা অন্যকে দিন। উদাহরণ হিসাবে, প্রতিদিন ইমেল চেক করা জরুরি মনে হতে পারে, কিন্তু সেগুলো যদি আপনার লক্ষ্য এগিয়ে না নেয়, তাহলে নির্দিষ্ট সময়ের ব্লকে করাই ভালো। দ্বিতীয় ধাপ হল দৈনন্দিন সেরা 3টি কাজ বেছে নেওয়া। প্রতিদিন সকালে ঠিক করুন আজকের দিনের সবচেয়ে প্রভাবশালী 3টি কাজ কি। এই 3টি কাজ শেষ করাই আপনার দিনের সবচেয়ে বড় অর্জন হওয়া উচিত। বাকি ছোট কাজগুলো দিনের বাকি সময়ে করুন বা অন্যকে দিন। তৃতীয় ধাপ হল অপ্রয়োজনীয় কার্যকলাপ বাদ দেওয়া। অনেক সময় আমরা এমন কাজে সময় নষ্ট করি যেগুলো আমাদের সাফল্য বা বিকাশে কোনো অবদান রাখে না। সোশ্যাল মিডিয়া, অপ্রয়োজনীয় মিটিং আর পরিকল্পনাহীন কথোপকথন এর উদাহরণ। এগুলো সীমিত করা আপনার শক্তি আর মনোযোগ দুটোই বাঁচায়। চতুর্থ ধাপ হল সময় নিরীক্ষা। কিছুদিন আপনার প্রতিটা কর্মকলাপের রেকর্ড রাখুন। দেখুন সময় কোথায় খরচ হচ্ছে আর কোন কাজগুলো আসলে অকেজো। এই সহজ অনুশীলন আপনাকে লুকানো সময় নষ্টকারী আর কম প্রভাবশালী কাজ চিনতে সাহায্য করবে। মনে রাখবেন, আপনার সময় সীমিত। যদি সেটা অনুপযুক্ত আর কম মূল্যের কাজে নষ্ট করেন, তাহলে কখনো লক্ষ্য আর স্বপ্নে পৌঁছাতে পারবেন না। বেশি প্রভাবশালী 20 কাজ চিনুন, সেগুলোতে মনোযোগ দিন আর সময়ের সর্বোচ্চ সুবিধা নিন। এটাই অগ্রাধিকারের আসল শক্তি। উৎপাদনশীলতার কথা বলতে গেলে সবচেয়ে বড় পার্থক্যটা শুধু পরিশ্রমে নয়, মনোযোগী পরিশ্রমে। আমরা প্রায়ই মাল্টিটাস্কিং করি, নোটিফিকেশনে আটকে থাকি আর বারবার কাজ বদলাই, কিন্তু এটাই আমাদের পারফরম্যান্স আর সময়ের সবচেয়ে বড় ক্ষতি করে। এই কারণেই গভীর কাজের ধারণাটা এত গুরুত্বপূর্ণ। গভীর কাজের মানে হলো একটা নির্দিষ্ট সময়ে সম্পূর্ণভাবে একটা কাজে মনোযোগ দেওয়া, কোনো বিক্ষেপ ছাড়াই। সহজ কথায়, যখন আপনি 100% মনোযোগ দিয়ে একটা কাজে ডুবে থাকেন, তখনই আসল অগ্রগতি হয়। মাল্টিটাস্কিংয়ের তুলনায় এই পদ্ধতি আপনার সময় আর শক্তি বহু গুণে বাড়িয়ে দেয়।
মনোযোগ বাড়াতে প্রথম ধাপ হল বিক্ষেপমুক্ত পরিবেশ তৈরি করা। ফোন সাইলেন্ট করুন, নোটিফিকেশন বন্ধ করুন এবং কাজের জায়গা গুছিয়ে রাখুন। ডিজিটাল বিক্ষেপ বেশি হলে এমন টুলস ও অ্যাপ ব্যবহার করুন যা আপনাকে মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। দ্বিতীয় ধাপ হল একটা কাজে মনোযোগ দেওয়ার অভ্যাস করা। এক সময়ে শুধু একটা কাজে মনোযোগ দিন, সেটা প্রজেক্ট হোক, লেখা হোক বা শেখা হোক। আপনার মস্তিষ্ক তখনই সেরা আউটপুট দেয় যখন সে পুরো মনোযোগ নিয়ে একটা বিষয়ে কাজ করে। তৃতীয় উপায় হল পমোডোরো পদ্ধতি। এটা একটা সহজ পদ্ধতি যেখানে আপনি 25 মিনিট পুরোপুরি মনোযোগী থাকেন আর 5 মিনিট বিরতি নেন। এই ছোট ছোট মনোযোগের পর্যায় আপনাকে মানসিক ক্লান্তি থেকে বাঁচায় এবং ক্রমাগত উচ্চ মনোযোগ বজায় রাখতে সাহায্য করে। আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল গভীর কাজের সময়সূচি তৈরি করা। প্রতিদিন 1 থেকে 2টি নির্দিষ্ট ঘন্টা শুধু গভীর কাজের জন্য নির্ধারণ করুন। এটাকে রুটিনের অংশ বানিয়ে ফেলুন। যখন এই অভ্যাস তৈরি হয় তখন আপনার উৎপাদনশীলতার মানসিকতা স্বয়ংক্রিয়ভাবে উচ্চ পারফরম্যান্স মোডে চলে যায়। মনোযোগ আর গভীর কাজের আসল সুবিধা হল এটা শুধু কাজ শেষ করার মধ্যে সীমাবদ্ধ নয়, এটা আপনার চিন্তার ক্ষমতা, সিদ্ধান্ত নেওয়া আর সমস্যা সমাধানের দক্ষতাও বাড়িয়ে দেয়। যখন আপনি ধারাবাহিকভাবে গভীর কাজ করেন তখন আপনার কাজ দ্রুত, ভালো আর প্রভাবশালী হয়। মনে রাখবেন, বিক্ষেপ আর অগভীর কাজ প্রতিটা মানুষকে থামিয়ে দেয়, কিন্তু যারা গভীর কাজকে অভ্যাসে পরিণত করে তারাই লক্ষ্যে দ্রুত আর স্থায়ী পরিবর্তন আনে। এটাই মনোযোগ আর গভীর কাজের জাদু। কম সময়ে বেশি প্রভাব, কম পরিশ্রমে সর্বোচ্চ বিকাশ। যদি চান প্রতিটা দিন উৎপাদনশীল আর অর্থবহ হোক, তাহলে দৈনন্দিন রুটিন আর টাইম ব্লকিং সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। রুটিন ছাড়া আমরা প্রায়ই শক্তি আর সময়কে এলোমেলোভাবে ব্যয় করে ফেলি। দিনের শেষে মনে হয় অনেক কিছু করার ছিল কিন্তু খুব কম হয়েছে। এই কারণেই কাঠামোগত রুটিন প্রতিটা সফল মানুষের অভ্যাস। দৈনন্দিন রুটিনের প্রথম সুবিধা হল এটা আপনার শক্তি আর মনোযোগ বাঁচিয়ে রাখে। যখন আপনার দিন অনুমানযোগ্য আর পরিকল্পিত হয় তখন মন চাপমুক্ত থাকে আর আপনি লক্ষ্যের দিকে ভালোভাবে কাজ করতে পারেন। উদাহরণ হিসেবে, সকালে উঠে মাত্র 10 মিনিট ধ্যান বা ব্যায়াম করলে সারা দিন আপনার মনোযোগ উচ্চ পর্যায়ে থাকে। এই রুটিন শরীর আর মনকে সংকেত দেয় যে এখন উৎপাদনশীল মোড চালু। এবার টাইম ব্লকিং পদ্ধতির কথায় আসি। এটা এমন একটা পদ্ধতি যেখানে আপনি পুরো দিনকে আলাদা আলাদা ব্লকে ভাগ করেন আর প্রতিটা ব্লকে শুধু একটা নির্দিষ্ট কাজ করেন। উদাহরণ হিসেবে, সকাল 6টা থেকে 8টা শুধু পড়াশোনা ও শেখা, 8টা থেকে 10টা কাজের প্রজেক্ট এবং 30 মিনিট ছোট বিরতি। এইভাবে সারা দিনের কাজ নির্দিষ্ট ব্লকে ভাগ করা উৎপাদনশীলতা কয়েক গুণ বাড়িয়ে দেয়। টাইম ব্লকিংয়ের সবচেয়ে বড় সুবিধা হল এটা বিক্ষেপ দূর করে। যখন মন জানে এখন শুধু একটা কাজ করতে হবে আর বাকি সব পরে দেখব, তখন আপনি চাপ মুক্তভাবে কাজে গভীরভাবে মনোযোগ দিতে পারেন। সঙ্গে এটা কাল বিলম্বও কমায়, কারণ কাজকে ছোট সময় বাঁধা টুকরোয় ভাগ করা সহজ হয়। আর একটা অত্যন্ত জরুরি ধারণা হল সোনালী ঘণ্টার ব্যবহার। প্রতিটা মানুষের দিনে কিছু ঘণ্টা থাকে যখন শক্তি আর মনোযোগ সর্বোচ্চ পর্যায়ে থাকে। এটা প্রতিজনের জন্য আলাদা হতে পারে। কারো জন্য সকাল 6টা থেকে 9টা, কারো জন্য বিকেল 5টা থেকে 7টা। এই ঘণ্টাগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আর চ্যালেঞ্জিং কাজের জন্য বরাদ্দ করা আপনার দক্ষতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যায়। টাইম ব্লকিং আর শৃঙ্খলাবদ্ধ রুটিনের সাথে আপনি ধীরে ধীরে জীবনে স্বয়ংক্রিয় উৎপাদনশীলতা তৈরি করতে পারেন। যখন এই অভ্যাসগুলো গড়ে ওঠে তখন বাইরের কোনো ঠেলাঠেলি ছাড়াই মন উচ্চ পারফরম্যান্স মোডে চলে যায়। এই কারণেই সব উচ্চ অর্জনকারী তাদের রুটিনকে আলোচনার বাইরে মনে করেন। মনে রাখবেন, শুধু উদ্যমের ওপর ভরসা করা যথেষ্ট নয়। শৃঙ্খলা, কাঠামোগত রুটিন আর স্মার্ট সময় বণ্টনই আপনাকে ধারাবাহিকভাবে ফলাফল দেয়। টাইম ব্লকিং পদ্ধতি গ্রহণ করুন, সোনালী ঘণ্টায় বেশি প্রভাবশালী কাজে মনোযোগ রাখুন আর দিনচর্যাকে উদ্দেশ্যপূর্ণ করুন। এটাই সময়কে নিজের মিত্র বানানোর এবং প্রতিদিন সর্বোচ্চ ফলাফল অর্জনের উপায়।
উদ্যম হল স্বল্পমেয়াদী শক্তি, কিন্তু শৃঙ্খলা আর ধারাবাহিকতা হল সেই দুটো শক্তি যা দীর্ঘ সময় ধরে আপনাকে সাফল্যের পথে রাখে। অনেকে মনে করেন পরিশ্রম আর প্রতিভাই যথেষ্ট, কিন্তু আসল পার্থক্য শৃঙ্খলা আর দৈনন্দিন ধারাবাহিকতায়। এগুলো ছাড়া প্রতিভা আর পরিশ্রমও ব্যর্থতার দিকে যেতে পারে। শৃঙ্খলার মানে হল নিজের অভ্যাস আর কাজের ওপর নিয়ন্ত্রণ রাখা, যাই হোক না কেন। যখন আপনি শৃঙ্খলাবদ্ধ হন, তখন বাইরের পরিস্থিতি আপনার পারফরম্যান্সকে প্রভাবিত করতে পারে না। উদাহরণ হিসেবে, যদি আপনি প্রতিদিন সকাল 5টায় উঠে ব্যায়াম বা পড়াশোনা করার সিদ্ধান্ত নেন, তাহলে কোনো অজুহাত, আবহাওয়া, মনের অবস্থা বা বিক্ষেপ আপনাকে থামাতে পারবে না। শৃঙ্খলা আর ধারাবাহিকতা গ্রহণের প্রথম ধাপ হল ছোট দৈনন্দিন অভ্যাস থেকে শুরু করা। কোনো অভ্যাসই খুব বড় বা ভয়ের হওয়া উচিত নয়, যেমন 5 মিনিট ধ্যান, 10টা পুশ আপ বা 1 পাতা পড়া। ছোট জয়গুলো আপনাকে উৎসাহিত করে এবং ধীরে ধীরে বড় পরিবর্তনের ভিত্তি তৈরি করে। আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল শৃঙ্খলা আর স্বাধীনতা। যখন আপনি নিজের অভ্যাস আর কাজের ওপর নিয়ন্ত্রণ রাখেন, তখন বাইরের চাপ আর বিক্ষেপে প্রভাবিত হন না। এটা আপনাকে জীবনে স্বায়ত্তশাসন আর আত্মবিশ্বাস দেয়। আর শৃঙ্খলা ছাড়া প্রতিটা বিষয়ে সংগ্রাম করতে হয়, আর কাল বিলম্ব বাড়ে। ধারাবাহিকতার রহস্য হল ছোট পরিশ্রমকে ক্রমাগত পুনরাবৃত্তি করা। প্রতিদিন সামান্য অগ্রগতি করাই দীর্ঘমেয়াদী রূপান্তরের চাবিকাঠি। এটা দীর্ঘ পথ, কিন্তু এটাই একমাত্র উপায় যা লক্ষ্যকে বাস্তবে পরিণত করতে পারে। শৃঙ্খলা আর ধারাবাহিকতার শক্তির আসল সুবিধা হল এটা আপনার উৎপাদনশীলতা, মনোযোগ আর দক্ষতা বাড়ানোর পাশাপাশি আপনার মানসিকতাকেও মজবুত করে। যখন এই অভ্যাসগুলো তৈরি হয়, তখন আপনি স্বয়ংক্রিয়ভাবে উচ্চ পারফরম্যান্স মোডে চলে যান। মনে রাখবেন, উদ্যম কখনো কখনো শক্তি দেয়, কিন্তু শৃঙ্খলা আর ধারাবাহিকতাই আপনার জীবন বদলানো ইঞ্জিন। এগুলো গ্রহণ করুন, প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিন আর ক্রমাগত এগিয়ে যান। এটাই সেই শক্তি যা আপনার জীবন পাল্টে দিতে পারে আর আসল সাফল্য পর্যন্ত নিয়ে যেতে পারে। সময় বাঁচানো আর উৎপাদনশীলতার জন্য একটা সবচেয়ে কম মূল্যায়িত দক্ষতা হল না বলার ক্ষমতা। প্রতিটা মানুষ জীবনে বহুবার অন্যদের দাবি, অনুরোধ আর বিক্ষেপের কারণে নিজের অগ্রাধিকার থেকে সরে যায়। আমরা প্রায়ই ভদ্র থাকতে বা মানুষকে খুশি করতে হ্যাঁ বলে দিই, আর এই হ্যাঁতেই আমাদের শক্তি, সময় আর মনোযোগ নষ্ট হয়। না বলা কঠিন মনে হয়, কিন্তু এটা আপনার সাফল্য আর ব্যক্তিগত বিকাশের জন্য জরুরি। যদি আপনি সব বিষয়ে হ্যাঁ বলেন, তাহলে নিজের অগ্রাধিকারকে উপেক্ষা করছেন। ভাবুন, আপনার দিনের সবচেয়ে উৎপাদনশীল 3 ঘন্টা যদি অন্যের কাজে দিয়ে দেন, তাহলে আপনার ব্যক্তিগত লক্ষ্যের জন্য কতটুকু কম সময় বাকি থাকে। এই কারণেই না বলা একটা আত্মসম্মান ও সময় সম্মানের দক্ষতা। প্রথম ধাপ হল বোঝা যে আপনার সময়ের মূল্য কী। যখন আপনি বুঝতে পারবেন প্রতিটা ঘন্টা দামি এবং প্রতিটা বিক্ষেপ আপনার বিকাশ থামায়, তখন না বলা স্বাভাবিক হয়ে যায়। না বলা মানে স্বার্থপর হওয়া নয়, বরং নিজের ভবিষ্যৎ আর লক্ষ্যের প্রতি দায়িত্বশীল হওয়া। দ্বিতীয় ধাপ হল ভদ্র ও দৃঢ়ভাবে না বলতে শেখা। কাউকে কষ্ট না দিয়েই নিজের সীমানা ঠিক করা যায়। উদাহরণ হিসেবে, কেউ এক্সট্রা কাজ চাইলে, যেটা আপনার অগ্রাধিকার নয়, আপনি বলতে পারেন, আমি এখন আমার মূল লক্ষ্যে মনোযোগ দিচ্ছি, তাই এটা এখন করতে পারছি না। এই সহজ কথাটা আপনাকে অপ্রয়োজনীয় কাজ থেকে বাঁচায় এবং মানুষও বুঝতে পারে আপনার মনোযোগ লক্ষ্যের দিকে। সময়ের আসল মূল্য তখনই বোঝা যায় যখন আপনি জানেন এটা কিসের জন্য ব্যবহার করছেন। স্পষ্ট উদ্দেশ্য আর দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি ছাড়া মানুষ প্রতিদিন ব্যস্ত থাকতে পারে, কিন্তু উৎপাদনশীল নয়। আপনি ক্রমাগত কাজ করছেন, কিন্তু স্বপ্ন আর লক্ষ্যের কাছে পৌঁছাচ্ছেন না।
এই কারণেই জীবনের উদ্দেশ্য আর দৃষ্টিভঙ্গি বোঝা প্রতিটা সফল মানুষের প্রথম প্রয়োজন। প্রথমে জীবনের উদ্দেশ্যের মানে হল আপনার জীবনের সেই বড় লক্ষ্য যা আপনাকে প্রতিদিন সকালে উঠতে আর পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করে। এটা শুধু কেরিয়ার বা অর্থ নয়, এটা আপনার দক্ষতা, আবেগ আর মূল্যবোধের সংযোগস্থল। যখন আপনি নিজের উদ্দেশ্য জানেন, তখন প্রতিটা ছোট বা বড় সিদ্ধান্ত সহজ হয়ে যায়। প্রতিদিনের কার্যকলাপ শুধু ব্যস্ততা নয়, অর্থবহ হয়ে ওঠে। জীবনের উদ্দেশ্য আর দৃষ্টিভঙ্গির সবচেয়ে বড় সুবিধা হল এটা আপনার জীবনকে অর্থবহ, মনোযোগী আর লক্ষ্যচালিত করে তোলে। যখন আপনি প্রতিটা কাজকে উদ্দেশ্য আর দৃষ্টিভঙ্গির সাথে সংযুক্ত করেন, তখন সময়ের কোনো অপচয় নেই। প্রতিটা মিনিট আপনাকে স্বপ্নের কাছে নিয়ে যায়। মনে রাখবেন, উদ্দেশ্যের স্পষ্টতা আর দৃষ্টিভঙ্গি আপনার সময় ব্যবস্থাপনা আর উৎপাদনশীলতার আসল শক্তি। এগুলো ছাড়া কোনো কৌশল বা অভ্যাস টেকসই হয় না। তাই নিজের লক্ষ্য, আবেগ আর মূল্যবোধ চিনুন, দৃষ্টিভঙ্গি মানচিত্র করুন এবং প্রতিদিন কাজের সাথে এটাকে মেলান। এটাই সেই উপায় যা আপনার সময়, পরিশ্রম আর শক্তিকে সত্যিকার অর্থে স্বপ্নের দিকে বিনিয়োগ করে। তাহলে বন্ধুরা, এটাই ছিল আমাদের পুরো যাত্রা। কিভাবে আমরা সময় নষ্ট করার অভ্যাস ছেড়ে জীবনে মনোযোগ, শৃঙ্খলা আর উদ্দেশ্য আনতে পারি। আজ আপনি জানলেন, প্রতিটা ছোট পদক্ষেপ, প্রতিটা শৃঙ্খলাবদ্ধ পছন্দ আর প্রতিটা সঠিক কাজ আপনাকে স্বপ্নের কাছে নিয়ে যায়। মনে রাখবেন, সময় আপনার হাতে সবচেয়ে দামি সম্পদ, আর এটাকে জ্ঞানের সাথে বিনিয়োগ করাই আপনার আসল শক্তি।